হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতে আমরা ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে টপ 10 বুকসকে দেখার চেষ্টা করব, যে বইগুলো আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সামনে ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সের জন্য আমার মনে হয় এই বইগুলোকে তুমি যদি খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইনকে ধরে ধরে পড়ো, তাহলে অনেকটাই কিন্তু বেনিফিট পাবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হিস্ট্রির বই। তোমরা জানো হিস্ট্রি থেকে প্রত্যেক বছরই কিন্তু প্রায় 60-র ওপরে ডাব্লিউবিসিএস প্রিলিমসে কোয়েশ্চেন থাকে। অ্যান্ড এভরি ইয়ারেই হিস্ট্রি কিন্তু একটা ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায় ডাব্লিউবিসিএস প্রিলিমস ক্লিয়ার করার জন্য। তো হিস্ট্রিতে আমরা তিনটে পার্ট দেখতে পাই। একটা পাই অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইন্ডিয়া। যার মধ্যে অ্যানশিয়েন্ট এবং মেডিয়েভাল ইন্ডিয়া তোমরা এই বইটা থেকে দেখতে পারো। বইটার নাম হচ্ছে পুনম ধারাল ধাইয়ার বই। ইনি একজন আইপিএস অফিসার। বইটা খুব সুন্দর। বইটাকে যদি মার্ক করে করে পড়তে পারো, তাহলে অ্যানশিয়েন্ট এবং মেডিভেল পার্টটা তোমার কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। এবার যদি তোমরা মডার্ন ইন্ডিয়ার জন্য দেখতে চাও, তাহলে মডার্ন ইন্ডিয়াতে আমি বলবো যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো তারা জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে পারো। জীবন মুখোপাধ্যায় অ্যানশিয়েন্ট ইন্ডিয়ারও কিন্তু বই রয়েছে বাংলা মিডিয়ামে। তো সেই বইটাকেও দেখতে পারো যারা ইংলিশটাকে একটু প্রবলেম ফিল করো। তো সেক্ষেত্রে 9-10-এর যেটা অ্যানশিয়েন্ট হিস্ট্রির যে বইটা রয়েছে, সেই বইটাকে দেখতে পারো। নর্মালি মডার্ন ইন্ডিয়ার জন্য জীবন মুখোপাধ্যায়ের বই কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। লাইন ধরে ধরে যদি পড়তে পারো তাহলে অনেক কিছু জানতে পারবে। যদি তুমি ইংলিশে একটু ঠিকঠাক থাকে বা ইংলিশ যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো, তাহলে আমি বলবো তুমি স্পেকট্রামের দিকে ফোকাস করো। স্পেকট্রামের লাইন ধরে ধরে তোমাকে পড়তে হবে। শুরুতে প্রচুর প্রবলেম হবে। এর জন্য কোনো একজন স্যারের ক্লাস দেখে নাও। আমারই আনএকাডেমিতে ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসটাকেও দেখতে পারো। তো হিস্ট্রির জন্য তোমরা মডার্ন হিস্ট্রিকে মডার্ন ইন্ডিয়ার পার্টের জন্য দেখতে পারো। ক্লিয়ার? এরপরে আসছি আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বই, যেটা ছাড়া হিস্ট্রি পড়াটাই অসম্পূর্ণ হয়ে যাবে। কারণ কি, পড়ার পরে তোমার দরকার ওয়ান লাইনার, চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইনার। এই বইটাকে তুমি অনলাইনে পেয়ে যাবে, গুগলে সার্চ করলে টাইমলাইন ইন্ডিয়ান হিস্ট্রি বলে বইটা পাবে। ওই বইটাকে প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে ওই বইটাকে ভালোভাবে পড়ো। প্রিলিমস এবং মেন্সের জন্য এই বইটা খুব সুন্দর একটা বই। তুমি বলতে পারো যে রিভিশন দেওয়ার জন্য বা কম্পাইলেশনের জন্য, টপিকটাকে পড়ে কম্পাইলেশনের জন্য এই বইটা কিন্তু তোমাকে খুব হেল্প করবে। সো মাস্ট কিন্তু এই বইটা প্রিন্ট করে নিও। এবার আছি আমরা জিওগ্রাফি। জিওগ্রাফিতে তোমরা জানো প্রত্যেক বছর 30টা করে কোয়েশ্চেন থাকে। হিস্ট্রির পরে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি কোনো টপিক থাকে, সেটা হচ্ছে জিওগ্রাফি। কারণ 60টা কোয়েশ্চেন হিস্ট্রি থেকে আসবে, 30টা কোয়েশ্চেন জিওগ্রাফি থেকে আসবে। তো 200 মার্কসের মধ্যে 90 নাম্বার কিন্তু এই হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে আসে। সো তার মানে জিওগ্রাফি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো জিওগ্রাফিতে তোমরা শুরুতে কার্তিকচন্দ্র মণ্ডলের ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের বইটা দেখতে পারো। যারা একদম বিগিনার আছো তারা এই বইটাকে থেকে দেখতে পারো, কারণ এই বইটাতে অনেক সুন্দরভাবে দেয়া রয়েছে। অ্যান্ড আমি বলবো যে এই বইটাকে খুঁটিয়ে পড়ো, লাইন ধরে ধরে পড়ো, তাহলে অনেক কিছু জানতে পারবে। আম, যদি তোমার একটু স্ট্রং ভিউস দরকার, স্ট্রং আইডিওলজি ক্লিয়ার করার দরকার আছে, বা জিওগ্রাফি সম্বন্ধে একটু বেটার জানার দরকার আছে, তাহলে আমি বলবো তুমি ডিরেক্টলি আনএকাডেমিতে চলে যেতে পারো। আমারই জিওগ্রাফির ক্লাস করানো আছে। কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি কোর্স বলে কোর্স পেয়ে যাবে আমার প্রোফাইলে। যদিও আমি লিঙ্কগুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই কোর্সটাকে তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমরা বলছো যে না স্যার, আমার তো আনএকাডেমি নেই, তাহলে আমি কোথায় কোথায় করতে পারি, তো সেক্ষেত্রে সিলেক্টিভলি তোমাকে মাজিদ হোসেনকে পড়তে হবে ভালোভাবে। ঠিক আছে? সিলেক্টিভলি পড়তে হবে, কারণ মাজিদ হোসেন অনেক আননেসেসারি জিনিস রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো সেগুলোকে সিলেক্টিভলি রেডি করতে হবে। আমি বলবো যে ক্লাস দেখে নাও, ক্লাসের নোটস সুন্দরভাবে দেওয়া রয়েছে, ওখান থেকে তৈরি করে নিতে পারবে। তো জিওগ্রাফি হয়ে গেল। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। না, ইকোনমি এবং পলিটি প্রিলিমসের জন্য এতটাই ইম্পর্ট্যান্ট নয়, কারণ প্রিলিমসে খুব বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে অ্যান্ড কারেন্ট থেকে কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। সো তাই জন্য তোমাকে একটু বেসিকটা ক্লিয়ার করা দরকার। কিন্তু ইকোনমি মেন্সের রেসপেক্টে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো ইকোনমিকে তোমাকে যদি তৈরি করতে হয়, তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি অনেক বেশি স্ট্রং থাকা দরকার, সেটা ইকোনমি হোক বা পলিটি। স্ট্রং কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর জন্য কি করতে পারো, ইকোনমিতে একটা বই পাওয়া যায় অ্যারিহান্টের ম্যাকবুক বলে, ইন্ডিয়ান ইকোনমি। এই বইটা খুব সুন্দর, ভালো লেগেছে আমার। এছাড়া এখন তো বাজারে অনেক নতুন নতুন বই এসছে, বাট এই বইটাকে যদি লাইন ধরে ধরে পড়তে পারো, খুব কম সময়ে ইকোনমিটাকে কিন্তু ডেভেলপ করতে পারবে।
কিন্তু অ্যাবোভ অল আমি সবসময় একটাই কথা বলবো যে ইকোনমি কিন্তু পুরোটাই দাঁড়িয়ে থাকে তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি কতটা স্ট্রং আছে, তুমি ব্যাংকিং নলেজ কতটা তৈরি করে রেখেছো। সো এর জন্য তোমাকে আনএকাডেমিতে ক্লাস করানো আছে ইকোনমির, সেই ক্লাসটা দেখতে পারো। এছাড়া তোমরা জানো ইউটিউবে অনেক সুন্দর সুন্দর কোর্স রয়েছে ইকোনমির, সার্চ করলে পেয়ে যাবে টপিক ধরে ধরে, তো সেই কোর্সগুলোকে দেখতে পারো। কারণ যেহেতু এটা বেসিক নলেজটাকে ডেভেলপ করার ইম্পর্টেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো বইয়ের থেকে কোনো ক্লাস তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে। যেখানে বই তোমার পড়তে অনেক সময় লেগে যাবে, বুঝে উঠতে অনেক সময় লেগে যাবে, সেক্ষেত্রে কোনো একটা ক্লাস যদি করে নাও তাহলে কিন্তু অনেকটাই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে রেডি করতে পেরে যাবে। এই কোর্সটা কমপ্লিট কোর্স ফর ইকোনমি বলে দেওয়া রয়েছে, যাদের কাছে প্লাস আছে তারা এই কোর্সটা দেখতে পারো। ওকে, নাও তারপরে আসছি আমরা ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিতে এক্সট্রা করে কিছু দরকার নেই। আমার মনে হয় এম লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে সেই বইটাকে তোমরা দেখতে পারো। খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিয়ে দেবো যেখানে এম লক্ষ্মীকান্তের কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আছে, তো সেই চ্যাপ্টারগুলোকে দেখে দেখে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। এর জন্য আমি বলবো আলাদা করে লক্ষ্মীকান্তের কোনো নোটস বানাবে না, পারলে একটু মাইন্ড ম্যাপ বানিয়েও যে চ্যাপ্টারটা পড়ছো তার একটা মাইন্ড ম্যাপ বানিয়ে নিও, যাতে খুব তাড়াতাড়ি রিভিশন দিতে পারো। কারণ পলিটিতে লক্ষ্মীকান্ত খুব কম্প্রিহেন্সিভ একটা বই, খুব কম সময়ে রিভিশন করার জন্য কিন্তু মাইন্ড ম্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, অ্যান্ড তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। মানে পলিটি টপিকটা কমপ্লিট করার পরে আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমার ঠিকভাবে তৈরি হয়, তারপরে তুমি এমসিকিউ প্র্যাকটিসের উপর জোর দাও। ওকে, এর বাইরে কিছু করার দরকার নেই, একটাই মাত্র বইকে ফলো করো, এক্সট্রা কোনো বইকে ফলো করতে চেও না। যত কম রিসোর্স থাকবে তত বেশি এফোর্ট লাগাতে পারবে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সায়েন্স। না, সায়েন্স নিয়ে প্রত্যেকেরই প্রবলেম থাকে, কি পড়বে, কোথা থেকে পড়বে। একটা জিনিস ভালো করে যদি সিলেবাসটাকে দেখো তাহলে তুমি বুঝতে পারবে ওখানে কিন্তু ডেইলি সায়েন্সের কথা বলা আছে, নর্মাল সায়েন্স নয় যেটা আমরা 9-10-এ পড়ে এসেছি। তো ডেইলি সায়েন্স আমাদের কোথায় পাবো? আমরা দুটো জায়গাতে ডেইলি সায়েন্সে দেখতে পাই, একটা হচ্ছে জেনারেল নলেজ পার্ট যেটা লুসেন্টে রয়েছে, অথবা জেনারেল সায়েন্স যেটা লুসেন্টে পাওয়া যায় না। অনেকের কাছে এনসাইক্লোপিডিয়া পেয়ে যাবে, অ্যারিহান্টের এনসাইক্লোপিডিয়া, যেটা সায়েন্সে রয়েছে, কিন্তু বইটা অনেক বেশি কম্প্রিহেন্সিভ। তো যদি তোমার কাছে থাকে তুমি ওটাকে দেখতে পারো, আর যদি কারোর কাছে না থাকে, যারা বিগিনার্স আছো তারা আমি বলবো এটা জিকে বুকটা কিনে নিয়ে তার সায়েন্স পোর্শনটাকে প্রথমে তৈরি করো। যদি ওটা তৈরি হয়ে যায়, ঠিক মতো করে ডেভেলপ হয়ে যায়, তখন লুসেন্টেরই আলাদা করে জেনারেল সায়েন্সের বই পাওয়া যায়, ওইটাকে দেখো, ওইটাকে দেখে ভালো করে রেডি করো। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, যদি একদমই বুঝতে পারছো না, অনেকে আছো একদমই সায়েন্স সম্বন্ধে কোনো আইডিয়া নেই আর নতুন করে স্টার্ট করতে চাইছো, তো সেক্ষেত্রে আমি বলবো 9-10-এর বইকে কিন্তু দেখতে পারো সায়েন্সের জন্য। আদার্স কিছু দেখো না, কারণ এখান থেকে কস্ট বেনিফিট যে রেশিও সেটা কিন্তু অনেকটাই কম। কারণ তুমি পড়বে অনেক, কিন্তু কোয়েশ্চেন লাগার চান্স মানে এক্সামে আসার চান্স কিন্তু খুবই কম। তো তোমাকে একটা ওভারঅল আইডিয়া কিন্তু রেডি করে রাখতে হবে। এরপরে আসি কারেন্ট অ্যাফেয়ার্স, নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি আমরা প্রিলিমসে দেখি 60খানা হিস্ট্রি আসে, ওকে, 30খানা জিওগ্রাফি পেয়ে গেলে, আর মিনিমাম 30খানা তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তার মানে 60, 30, 90, 30, 120, এই তিনটে সাবজেক্ট থেকেই কিন্তু 120 নাম্বার কিন্তু ক্যারি করা যায়। তো এখন কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবে? দেখো কারেন্টের একটা বড় প্রবলেম হচ্ছে তোমরা মান্থলি করো, যে অ্যাচিভার্স কিনে নিলে বা কোনো ম্যাগাজিন কিনে নিলে, যে সেইটাকে মান্থলি কভার করার চেষ্টা করো। এটা করলে প্রবলেমটা কোথায় হবে, যে তোমার একসঙ্গে অনেকগুলো ডেটাকে তোমাকে রেডি করতে হচ্ছে, যেটা কখনো সম্ভব নয়। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার কাছে দুটো অপশান আছে। আনএকাডেমিতে আমি মর্নিংয়ে, এভরিডে মর্নিংয়ে 10 AM কিন্তু তোমাদের ক্লাস নিই 10টার সময়। যারা আনএকাডেমি ক্লাস করছো তোমরা জানো যে স্পেশাল ক্লাস মানে ফ্রি ক্লাস প্রত্যেক দিন সকাল 10টার সময় এই ক্লাসটাকে আমি করাই। আলাদাভাবে কিছু করার দরকার নেই, এই ক্লাসের নোটসকে তুমি ডেলি বেসিসে পড়তে থাকো 30 মিনিট করে বের করে, কিচ্ছু দরকার পড়বে না, সমস্ত টপিক কিন্তু তোমার রেডি হয়ে যাবে। ওকে, এছাড়া যদি তোমার তাতেও স্যাটিসফ্যাকশন আসছে না, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি ডিরেক্টলি জিকে টুডে ওয়েবসাইটে চলে যাবে, সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে টপিকগুলোকে দেওয়া রয়েছে বা আর্টিকেলগুলো দেওয়া রয়েছে, যেগুলো তুমি দেখে রেডি করতে পারবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এরপরে আসছি আমরা ম্যাথ। ম্যাথে কি করবে? অনেকে অনেক রকমের জিনিস করছে, কারণ এখন কোয়েশ্চেনও যে স্ট্যান্ডার্ড, কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু অনেকটাই বাড়িয়েছে। তো সেক্ষেত্রে মনে হতে পারে যে ওই স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য আমাদেরকে সিজিএল লেভেল পর্যন্ত আমাদের ম্যাথের অ্যাপটিটিউডটাকে নিয়ে যাওয়া উচিত। নিয়ে যেতে পারলে তো খুব ভালো ব্যাপার, কিন্তু যদি না নিয়ে যেতে পারছো আমি বলবো অ্যাটলিস্ট
আর.এস. আগরওয়ালের অবজেক্টিভ যেটা অ্যারিথমেটিক রয়েছে সেই বইটাকে খুব ভালোভাবে তৈরি করে নাও। অবজেক্টিভ অ্যারিথমেটিকের বইটা অনেকটাই কিন্তু হেল্প করবে তোমাকে অ্যারিথমেটিক পার্টটাকে ডেভেলপ করার জন্য। মেন্সে যদি 100টা কোয়েশ্চেন তোমার ম্যাথ থেকে থাকে, তো জেনে রাখো 80খানা কোয়েশ্চেন কিন্তু অ্যারিথমেটিক থেকেই থাকে, তোমাকে এখান থেকে ক্যারি করে নিতে হবে। ওকে, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিজনিং। এখন রিজনিং পড়বো কোথা থেকে? আমি বলবো আর.এস. আগরওয়ালকে ফলো করো, ভালোভাবে রিজনিং ডেভেলপ হয়ে যাবে। এছাড়া যদি তুমি কোনো টপিক বুঝতে পারছো না, ধরো সিলোজিজম বুঝতে পারছো না, তো তুমি ইউটিউবে গিয়ে সিলোজিজম অ্যাপ্রোচ বলে বা ট্রিক্স বলে সার্চ করো, ওখানে কোনো না কোনো স্যারের সিলোজিজমের ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো আমার মনে হয় ওটা অনেক বেশি এফেক্টিভ হবে। একবার এটা দেখে নিয়ে ওটাকে করলে কিন্তু তোমরা কিন্তু অনেকটা এফেক্টিভ রেজাল্ট কিন্তু পাবে। ওকে, লাস্ট বাট নট লিস্ট, দ্যাট ইজ অবজেক্টিভ জেনারেল ইংলিশ। নাও এটা নিয়ে সবাই প্রবলেমের মধ্যে থাকো, সে অবজেক্টিভ জেনারেল ইংলিশ কীভাবে তৈরি করব। তো সেক্ষেত্রে আমি বলবো এসপি বক্সি কে ফলো করতে পারো। দেখো এক্ষেত্রে কি হয় না, গ্রামার যদি তোমার তৈরি না থাকে, এখন তুমি গ্রামার তৈরি করবে, দেন সিনোনিম অ্যান্টোনিমস মুখস্থ করবে, দেন ইডিয়ামস ফ্রেজ করবে, তো টাইম টেকিং, আর এখন তোমার কাছে এত সময়ও নেই। তো আমার মনে হয় তুমি একদম ডিরেক্টলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস ফ্রেজ অ্যান্ড আমরা বলতে পারি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই তিনটে পার্টকে ভালো করে রেডি করে নাও, যাতে অ্যাটলিস্ট 10টা কোয়েশ্চেনের মধ্যে 5-7টা কোয়েশ্চেনও কিন্তু অ্যাটেম্প্ট করে আসতে পারো। সো এই 10টা কোয়েশ্চেনের উপর গুরুত্ব দাও, আর হিস্ট্রি বুকসিকে টাইম টু টাইম ধরে পড়াশোনাটা করো। তো হোপ এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এই যে টপিকগুলো দিলাম, এই যে বইগুলো দিলাম, আমার মনে হয় এর বেশি কিছু দরকার নেই। যারা নতুন শুরু করছো তারা এগুলো দিয়েই স্টার্ট করতে পারো, নিজের মধ্যে স্ট্রেংথটাকে ডেভেলপ করতে পারো। সবসময় জেনে রাখবে, তুমি কম সময়ের মধ্যে যদি বেশি অ্যাপ্রোচ করার চেষ্টা করো, তাহলে সেই জিনিসটা কোনোটাই কিন্তু তৈরি হয় না। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে কম সময়ের মধ্যে কম জিনিসের ওপরে বেশিবার কাজ করো, যাতে কি হয়, যেন সেই সেই যে কম জিনিসটা সেটা যেন তোমার কাছে অলওয়েজ যেন ফিল হয় যে তুমি এটা ট্রাই করেছিলে, চেষ্টা করেছিলে, হোক আর না হোক সেটা আলাদা ব্যাপার। ওকে, সো হোপ এই এই যে বইগুলো লিস্ট দিলাম এটা তোমাদের সবারই ঠিক লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।